নমস্কার। আজকের আলোচনা ভারতের শাস্ত্রীয় নৃত্য নিয়ে। আচ্ছা, এই নাচগুলো কিন্তু শুধু বিনোদন নয়, এগুলো আসলে ভারতের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর ইতিহাসের এক জীবন্ত দলিল। চলুন, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই ঐতিহ্যকে আরও কাছ থেকে জানার চেষ্টা করি। কিন্তু আমরা যে বলি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স, এই কথাটার আসল মানেটা কি? মানে কোন নাচকে আমরা এই তকমাটা দিই? ঠিক কি কি বৈশিষ্ট্য থাকলে একটা নাচকে এই মর্যাদা দেওয়া হয় বলুন তো? চলুন, এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শাস্ত্রীয় নৃত্যের পরিচয় আর স্বীকৃতির কথা জানব। তারপর দেখব ভারতের কোন রাজ্যে কোন নাচ প্রচলিত। এরপরে এর মূল গ্রন্থ মানে নাট্যশাস্ত্র নিয়ে কথা বলবো। আর সব শেষে থাকবে বিভিন্ন নৃত্যশৈলী, কিংবদন্তি শিল্পী আর এদের ঐতিহাসিক বিবর্তনের কথা। চলুন তাহলে একদম মূল আলোচনায় ঢুকে পড়া যাক। প্রথমেই জেনে নিই এই শিল্পকলাগুলোর ভিত্তিটা ঠিক কি, আর এদের স্বীকৃতি বা আসে কোথা থেকে। দেখুন, ভারতের যতগুলো শাস্ত্রীয় নৃত্য আছে তার সবগুলোরই শিকড় কিন্তু একটাই, আর সেটা হলো এক প্রাচীন সংস্কৃত গ্রন্থ যার নাম নাট্যশাস্ত্র। হিন্দু সঙ্গীত আর নাট্যকলার সঙ্গে জুড়ে থাকা এই সব শিল্পের মূল সূত্র কিন্তু এই গ্রন্থেই খুঁজে পাওয়া যায়। এখন যদি সংখ্যার কথায় আসি, তাহলে ভারতের পারফর্মিং আর্টসের জাতীয় আকাদেমি মানে সঙ্গীত নাটক আকাদেমি বলছে যে ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হল ৮টা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তালিকাটা যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হল ৯। ভাবছেন তো এই একটা সংখ্যার পার্থক্য কেন? দুটো সরকারি সংস্থার মধ্যে এই তফাৎটা কেন হচ্ছে? তো এই যে একটা সংখ্যার ফারাক, এর কারণটা হলো ছৌ নৃত্য। পূর্ব ভারতের এই অসাধারণ নৃত্য শৈলীটাকে সংস্কৃতি মন্ত্রক শাস্ত্রীয় নাচের মর্যাদা দিয়েছে, কিন্তু সঙ্গীত নাটক একাডেমির ৮টা নাচের তালিকায় এটা নেই। আর ঠিক এই কারণেই দুটো তালিকায় এই পার্থক্যটা দেখা যায়। বেশ, তাহলে এবার এই স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যগুলোর একটা সফরে যাওয়া যাক। চলুন ভারতের ম্যাপটা একবার ঘুরে দেখি আর জেনে নিই কোন নাচটা কোন রাজ্যের। সঙ্গীত নাটক একাডেমি যে ৮টা নাচকে স্বীকৃতি দিয়েছে সেগুলো হল তামিলনাড়ুর ভরতনাট্যম, উত্তরপ্রদেশের কত্থক, কেরালা থেকে দুটো কত্থকালী আর মোহিনীঅট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, ওড়িশার ওড়িশি, মণিপুরের মণিপুরি আর সবশেষে আসামের সত্রিয়া। আমরা তো নাচের কথা বললাম, এবার ফেরা যাক সেই মূল গ্রন্থটাতে, যার ওপর ভিত্তি করে এই সব নাচ তৈরি হয়েছে। চলুন নাট্যশাস্ত্র সম্পর্কে আরও একটু গভীরে জানা যাক। বলা হয় এই গ্রন্থটি রচনা করেছিলেন প্রাচীন ঋষি ভরতমুনি, আর এটিকে ভারতের সমস্ত পারফর্মিং আর্টসের একদম ভিত্তি গ্রন্থ হিসেবে ধরা হয়। মানে এটাকে শুধু নাচের বই ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে নাচ, গান, নাটক, মঞ্চসজ্জা সব কিছুর একটা আস্ত এনসাইক্লোপিডিয়া। এর বিশালতাটা একবার ভাবুন। মনে করা হয় এটা ২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যে সংকলন করা হয়েছিল। আর এর সবচেয়ে পরিচিত সংস্করণটায় প্রায় ৬,০০০ শ্লোক রয়েছে, যা ৩৬টা আলাদা আলাদা অধ্যায় ভাগ করা। বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা, নাট্যশাস্ত্রে ঠিক কি কি ব্যাখ্যা করা হয়েছে? এখানে রস মানে নান্দনিক অনুভূতি, যেমন বীরত্ব বা করুণা; ভাব অর্থাৎ মানসিক অবস্থা; অভিনয়ের নানা রকম কৌশল, অঙ্গভঙ্গি আর আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রকাশের মতো মৌলিক বিষয়গুলোর খুব বিস্তারিত বর্ণনা আছে। এমনকি ভগবান শিবের সঙ্গে যুক্ত যে তাণ্ডব নৃত্য, তার তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। অনেক তো তত্ত্বের কথা হলো, এবার চলুন একটু নাচের জগতে ডুব দেওয়া যাক। এবার আমরা কিছু বিশেষ নৃত্যশৈলী, তাদের পরিভাষা এবং সেই কিংবদন্তিদের দেখব যারা এই শিল্পকে আজকের রূপ দিয়েছেন। প্রত্যেকটা নাচেরই কিন্তু নিজস্ব পরিভাষা আর শৈলী আছে। যেমন ধরুন ভরতনাট্যমের কথা, এর শুরুটাই হয় আলারিপু দিয়ে, যেটা এক ধরনের আবাহন। আবার যখন একজন শিল্পী একাধিক চরিত্রে অভিনয় করেন, তখন তাকে বলে একহার্য। মণিপুরী নাচের দুটো প্রধান শৈলী হল জাগই আর চোলম। কথাকলির পরিবেশনা শুরু হয় কেলিকট্টু নামের একটা আচার দিয়ে, আর কত্থক থেকে তৈরি হয়েছে ঠুমুরি, যেটা একটা আধা শাস্ত্রীয় শৈলী।
এই শিল্পকলাগুলো মহান গুরুদের হাত ধরে আজকের জায়গায় পৌঁছেছে, যেমন বৈষ্ণব সন্ত শ্রীমন্ত শঙ্করদেব আসামে সত্রিয়া নৃত্যের প্রচলন করেছিলেন। গুরু কেলুচরণ মহাপাত্রকে ওড়িশি নৃত্যের পুনরুজ্জীবনের পুরো কৃতিত্ব দেওয়া হয়। আর সিদ্ধেন্দ্র যোগী এবং বেদান্তম সত্যনারায়ণ শর্মার মতো কিংবদন্তীরা কুচিপুড়ির নৃত্যকে এক নতুন মাত্রা দিয়েছেন। এই শিল্পগুলো কিন্তু সময়ের সঙ্গে থেমে থাকেনি, এদেরও একটা জার্নি আছে, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে এরা। চলুন ইতিহাসের পাতা উল্টে তাদের সেই যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। একটা সময় ছিল যখন ভরতনাট্যম সাদিরান নাট্যম নামে পরিচিত ছিল, কিন্তু ১৯১০ সালে ব্রিটিশ মাদ্রাস প্রেসিডেন্সি মন্দিরে নাচ নিষিদ্ধ করে দেয়, যা এই ঐতিহ্যকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। পরে বিংশ শতাব্দীর শুরুতে কৃষ্ণ আয়ার আর রুক্মিণী দেবী অরুণ্ডেলের মতো ব্যক্তিত্বরা এগিয়ে আসেন। তারাই এর নাম বদলে ভরতনাট্যম রাখার প্রস্তাব দেন এবং এটাকে আবার বাঁচিয়ে তোলেন। একইভাবে কত্থক নাচকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯৬৪ সালে রাষ্ট্রীয় কত্থক নৃত্য সংস্থান তৈরি করা হয়। তো এত সব কিছুর পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে শিল্পকলাগুলো, এগুলো কি শুধুই একটা অপরিবর্তনীয় ঐতিহ্য যা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে চলেছি, নাকি এগুলো এক একটা জীবন্ত সত্তা যা সময়ের সঙ্গে সঙ্গে শ্বাস নেয়, নিজেকে বদলায় আর বিকশিত হয়? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।